আজকের ক্লাসে আমরা শুরু করব স্থিতিস্থাপকতা এবং এটা স্থিতিস্থাপকতার উপরে আমাদের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসটাতে আমরা প্রাইমারি জিনিসগুলো আলোচনা করেছি, যেমন স্থিতিস্থাপকতা কাকে বলে, তারপরে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কাকে বলে, আংশিক স্থিতিস্থাপক বস্তু কাকে বলে, তারপরে পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু কাকে বলে, এবং সেই সঙ্গে পীড়ন এবং বিকৃতির ডিটেল কনসেপ্ট আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। আগের ভিডিওটা যারা দেখা হয়নি যাদেরকে, তাদের বলবো তোমরা ওই ভিডিওটা দেখে নাও। এই ভিডিও ডেসক্রিপশনে আমি ওর লিঙ্কটা দিয়ে দেবো, কারণ ওই ভিডিওটা দেখা থাকলে এইটা বুঝতে একটু সুবিধা হবে। এখানে খুব অসুবিধা হওয়ারও কথা নয়, কারণ আমি একটুখানি আগের যে জায়গাগুলো কাজে লাগবে সেই জায়গাগুলো একটুখানি আলোচনা করে আজকে শুরু করব। আমরা আজকে শুরু করব হুকের সূত্র থেকে, ঠিক আছে? তো হুকের সূত্রটা আমরা আগের দিন আলোচনা করেছিলাম, কিন্তু আজকে আরেকবার আলোচনা করছি, কারণ এইটাই হচ্ছে এই চ্যাপ্টারের মেন সূত্র। তাই হুকের সূত্রটা কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ বলতে পারো এই চ্যাপ্টারের ক্ষেত্রে। হুকের সূত্র, হুকের সূত্র আমি পীড়ন আর বিকৃতি নিয়ে বলছি না, কারণ যেহেতু আগের দিন আলোচনা করেছি। হুকের সূত্রটা হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, পীড়ন বিকৃতির সমানুপাতিক, বিকৃতির সমানুপাতিক, ঠিক আছে? ব্যাপারটা কিরকম? পীড়ন, পীড়ন মানে আমরা জানি পীড়ন হচ্ছে, আমি আরেকটু আগের দিনের পড়াটা একটু আলোচনা করে নিই। হ্যাঁ, যেমন ধরো আমি এরকম একটা দীর্ঘ পরিবাহী নিলাম, যার লেন্থ হচ্ছে এল, এবং এখানে বাইরে থেকে একটা বল প্রয়োগ করা হয়েছে, সেটা হচ্ছে এফ। স্বাভাবিকভাবে বাইরে থেকে যখনই বল প্রয়োগ করবে তখন এর ভেতরে একটা আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল সৃষ্টি হবে। এই যে প্রস্থচ্ছেদ দেখতে পাচ্ছ, এটা একটা ক্রস সেকশন রয়েছে, এটাকে যদি আমরা এ ধরি, তাহলে পীড়ন মানে হচ্ছে কি? পীড়ন মানে হলো প্রতি একক ক্ষেত্রফলে, প্রতি একক ক্ষেত্রফলে যে আভ্যন্তরীণ যে প্রতিক্রিয়া বল সৃষ্টি হচ্ছে তাকেই বলা হচ্ছে পীড়ন। সুতরাং তাহলে এখানে পীড়ন হবে এফ বাই এ, এটা হবে পীড়ন। বোঝা গেল? আর এখানে এই যে বাইরে থেকে যে বল প্রয়োগ আমরা করলাম, তার ফলে এর লেন্থটা আমি ধরলাম বেড়ে গিয়ে এল প্লাস এল হলো, অর্থাৎ দৈর্ঘ্যটা একটু বেড়ে গেল। রাইট, দৈর্ঘ্যটা যা ছিল একটু বেড়ে গেল। কতটা বাড়লো? এই স্মল এল পরিমাণে দৈর্ঘ্য বৃদ্ধি হলো। ক্যাপিটাল এলটা হচ্ছে তার প্রাথমিক দৈর্ঘ্য। এই টার্মগুলো কিন্তু মনে রাখবে, কারণ অঙ্ক করার সময় এগুলো গুলিয়ে ফেলে অঙ্ক ভুল হয়ে যাবে। তাহলে ক্যাপিটাল এলটা হচ্ছে তার প্রাথমিক দৈর্ঘ্য, আর এই স্মল এলটা হচ্ছে যে পরিমাণ দৈর্ঘ্য বাড়লো বা কমতেও পারে, যদি কম্প্রেস করা হয় তাহলে কমে যাবে। এখন তাহলে বিকৃতি কি হবে? বিকৃতি হবে এই স্মল এল বাই ক্যাপিটাল এল, অর্থাৎ যে পরিমাণে দৈর্ঘ্য চেঞ্জ হলো, মানে সেটা বাড়তেও পারে কমতেও পারে, যে পরিমাণ দৈর্ঘ্য চেঞ্জ হলো বা পরিবর্তন হলো, সেইটা ডিভাইড বাই তার যে প্রাথমিক দৈর্ঘ্য, এই অনুপাতটাই হচ্ছে বিকৃতি। আর পীড়ন হচ্ছে একক ক্ষেত্রফলে ক্রিয়াশীল বল। এখানে দেখো পীড়নের যদি আমরা একক দেখি, তাহলে বলের একক হচ্ছে নিউটন, ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার, তার মানে নিউটন পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে পীড়নের একক। এসআইতে সিজিএসএ হলে তখন বলের একক বসে যাবে ডাইন, আর ক্ষেত্রফলের একক হবে সেমি স্কোয়ার। তাহলে সিজিএসএ পীড়নের একক ডাইন পার সেমি স্কোয়ার। এগুলো কিন্তু শর্ট কোশ্চেনের জন্য তোমরা মনে রাখবে। এখানে এবারে বিকৃতির কথায় আসি। বিকৃতি দেখো, দৈর্ঘ্য ওপরে দৈর্ঘ্য নিচেও দৈর্ঘ্য, তাহলে ওপরে যদি তুমি মিটার বসাও নিচেও মিটার বসাবে, অর্থাৎ কেটে যাবে। তাই এটা হচ্ছে একটি ইউনিট লেস কোয়ান্টিটি, অর্থাৎ বিকৃতির কোনো একক হয় না। অ্যান্ড অলসো ইট ইজ অ্যান ডাইমেনশনলেস কোয়ান্টিটি, অর্থাৎ মাত্রাহীন রাশি।
তাহলে বিকৃতি হচ্ছে একটি ইউনিটলেস অ্যান্ড ডাইমেনশনলেস কোয়ান্টিটি, বাট পীড়নের একটি একক আছে, সেটা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার বা ডাইন পার সেমি স্কোয়ার। এখন যদি মাত্রা বলি মানে ডাইমেনশন বলি, তাহলে ডাইমেনশন কত হবে? খুবই সহজ, মানে ফোর্সের ডাইমেনশন বাই ক্ষেত্রফলের ডাইমেনশন। ফোর্স হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 আর ক্ষেত্রফল হচ্ছে এল স্কোয়ার। তাহলে এটা হবে এম এল, এই টুটা উপরে উঠলে -2 হবে, অর্থাৎ 1 - 2 মানে -1 টি টু দি পাওয়ার -2। খুবই সহজ। এটা হচ্ছে পীড়নের মাত্রা। যদি পরীক্ষায় আসে, সাধারণত এগুলো মুখস্থ থাকে না, কিন্তু তোমাদের প্রাইমারি যে ডাইমেনশনগুলো ক্লাস 9-এ যে পর্যন্ত তোমরা শিখেছো, সরণের মাত্রা, ত্বরণের মাত্রা, বলের মাত্রা, এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, তাহলে এই ধরনের প্রচুর কোয়ান্টিটি চলে আসবে তোমার, এখন আস্তে আস্তে শুরু হচ্ছে, তো সেই মাত্রাগুলো তোমরা বের করতে পারবে। ওকে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার হলো। হুকের সূত্র আমরা পড়লাম, এখানে বলা আছে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। এবার এই বিষয়টা একটু আলোচনা করছি। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ইজ প্রপোর্শনাল টু বিকৃতি, ঠিক আছে? পীড়ন বিকৃতির সমানুপাতিক, অর্থাৎ তুমি লিখতে পারো পীড়ন ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট আসবে, এটাকে আমি কে লিখলাম, ইন্টু বিকৃতি। অর্থাৎ আমরা লিখতে পারি পীড়ন বাই বিকৃতি, এই সংখ্যাটা হচ্ছে কে, মানে হচ্ছে ধ্রুবক। পীড়ন এবং বিকৃতি এই যে দুটো রাশি, এদের অনুপাতটা হচ্ছে ধ্রুবক, কনস্ট্যান্ট থাকবে। বোঝা গেল? এইটুকু খুব ভালো করে বুঝে নাও। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন আর বিকৃতির অনুপাত হচ্ছে ধ্রুবক। এটা কার সূত্র? বিজ্ঞানী হুকের সূত্র এটা। এখান থেকেই আমাদের এবার আস্তে আস্তে আমরা আজকের লেসনটা শুরু করব, ঠিক আছে? তো এবার এই যে ধ্রুবকটা দেখছো, এখানে আমরা মোট 3টে ধ্রুবক, এরকম ধরনের 3টে ধ্রুবক নিয়ে আলোচনা করব। তো এক এক করে এবার এই বিষয়টা দেখো, 3টে ধ্রুবক কি কি। তো এইটুকু তো ক্লিয়ার আছে, আমি এবার এটা মুছে দিচ্ছি, আমি এইখানে মুছে দিচ্ছি, কারণ আমি এরপরে এইটা থাকবে, এটা আমার কাজে লাগবে একটু। আমি এখানে 3টি ধ্রুবক আমি প্রথমে লিখছি ইয়ংস মডিউলাস, বা বাংলায় যেটাকে বলছি ইয়ং গুণাঙ্ক, এটাকে আমরা ক্যাপিটাল ওয়াই দিয়ে লিখবো, রাইট? ইয়ং গুণাঙ্ক। 2 নম্বর, দেখো এই যে 3টে ধ্রুবকের কথা বলছি তার কারণ আছে, কারণ আমরা আগের দিনের ক্লাসে আলোচনা করেছি যে আমাদের যে বিকৃতি হয়, এই বিকৃতি মোট 3 ধরনের হয়। একটা হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি, একটি হলো আয়তন বিকৃতি, আর একটি হলো আকৃতি বা কৃন্তন বিকৃতি। যেহেতু 3 রকমের বিকৃতি আছে, সুতরাং 3 রকমের পীড়ন আছে। আর পীড়ন বাই বিকৃতি যখনই করবে, যখন অনুদৈর্ঘ্য পীড়ন আর অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত করবে, তখন এক রকমের ধ্রুবক পাবে। যখন আয়তন পীড়ন আর আয়তন বিকৃতির অনুপাত করবে, তখন ধ্রুবকটা আলাদা হবে। যখন কৃন্তন পীড়ন আর কৃন্তন বিকৃতির অনুপাত করবে, তখন ধ্রুবকটা আলাদা হবে। তাই আমরা এখানে মোট 3টি ধ্রুবক পাবো। প্রথমটাকে বলছি ইয়ং গুণাঙ্ক, আচ্ছা, দ্বিতীয়টাকে বলা হচ্ছে বাক মডিউলাস, BULK, বাক মডিউলাস। আমি ইংলিশ টার্মগুলো পাশাপাশি লিখছি, তার কারণ যখন সর্বভারতীয় স্তরে তোমরা যে পরীক্ষাগুলো দেবে, সেগুলো কোশ্চেনগুলো ইংলিশ ফরম্যাটেই থাকে, মানে যেমন নিজের ক্ষেত্রে বাংলা থাকে, কিন্তু বেশিরভাগ স্টুডেন্টই সুবিধা হয় ইংলিশ ভার্সনে পরীক্ষা দিলে। তাই ইংলিশ টার্মগুলো এখন থেকে একটু করে আয়ত্ত করো, তাহলে দেখবে তোমাদের অসুবিধা হবে না। বাক মডিউলাস, যেটাকে আমরা বলছি আয়তন বিকৃতি গুণাঙ্ক, আয়তন বিকৃতি গুণাঙ্ক, ঠিক আছে? আয়তন বিকৃতি, এটাকে আমরা কে দিয়ে লিখব, আয়তন বিকৃতি গুণাঙ্ক। আর 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে রিজিডিটি মডিউলাস, রিজিডিটি
ডিটি মডিউলাস। এটাকে আমরা এন দিয়ে লিখবো, যেটাকে আমরা বাংলাতে বলছি দৃঢ়তা গুণাঙ্ক। চলো এবার আমরা হুকের সূত্রের সাহায্যে এই তিনটে রাশিকে এবার বুঝে নেব। হুকের সূত্রে ভালো করে দেখো, পীড়ন বাই বিকৃতি হচ্ছে কি, রাইট? তাহলে যখন তুমি ইয়ং গুণাঙ্ক লিখবে তখন কি হবে? ইয়ং গুণাঙ্ক হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন আর অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে বলা হচ্ছে ইয়ং গুণাঙ্ক। তাহলে এখানে কি লিখবে? এখানে লিখবে অনুদৈর্ঘ্য পীড়ন, অনুদৈর্ঘ্য পীড়ন, যার ইংলিশ টার্মটা হচ্ছে লঙ্গিটিউডিনাল স্ট্রেন, আর অনুদৈর্ঘ্য বিকৃতি, অনুদৈর্ঘ্য বিকৃতি। বোঝা গেল? তাহলে পরীক্ষায় যদি আসে ইয়ং গুণাঙ্ক কাকে বলে, তাহলে বলবে অনুদৈর্ঘ্য পীড়ন আর অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে বলা হচ্ছে ইয়ং গুণাঙ্ক। তবে অবশ্যই এইটা কিন্তু তোমাকে বলতে হবে, স্থিতিস্থাপক সীমার মধ্যে এই কথাটা বলতে হবে। স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন আর অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে বলা হচ্ছে ইয়ং গুণাঙ্ক। ঠিক আছে, এবারে আসি বাক মডিউলাস, মানে আয়তন বিকৃতি গুণাঙ্ক। এটা কাকে বলা হবে তোমরা নিজেরাই এবার পারবে। দেখো কি লিখবে? আয়তন পীড়ন এবং আয়তন বিকৃতির অনুপাতকে, স্থিতিস্থাপক সীমার মধ্যে আয়তন পীড়ন এবং আয়তন বিকৃতির অনুপাতকে বলা হচ্ছে কি? বাক মডিউলাস। তাহলে উপরে লিখবে আয়তন পীড়ন, আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। ঠিক আছে, আয়তন পীড়ন এবং আয়তন বিকৃতির অনুপাতকে বলা হচ্ছে আয়তন বিকৃতি গুণাঙ্ক। এবার একইভাবে যখন রিজিডিটি মডিউলাস লিখবে, এন তো আমি উপরে লিখেইছি, রিজিডিটি মডিউলাস এন, এটা মানে হচ্ছে কৃন্তন পীড়ন, বাংলাতে বলা হচ্ছে কৃন্তন পীড়ন, ইংলিশ টার্মটা হচ্ছে শেয়ারিং স্ট্রেস বাই শেয়ারিং স্ট্রেন। তাহলে কৃন্তন পীড়ন, কৃন্তন পীড়ন এবং কৃন্তন বিকৃতি, কৃন্তন বিকৃতি, এই দুটোর অনুপাত হচ্ছে এন। এখন এটা সম্পর্কে আরেকটু পড়ে নি। দেখো কিছু কোশ্চেন তো আসেই, যেমন দৈর্ঘ্য কোনো একটা বস্তুর, এই যে ধরো আমি এই পেনটার কথা বলি, এটা একটা কঠিন পদার্থ, একমাত্র কঠিন পদার্থেরই কিন্তু দৈর্ঘ্য হয়, কোনো তরল বা গ্যাসীয় পদার্থের কিন্তু কোনো দৈর্ঘ্য হয় না। তাহলে এই ইয়ং গুণাঙ্ক এটা কিন্তু শুধুমাত্র কঠিন পদার্থের একটি ধর্ম। ইয়ং গুণাঙ্ক এটা শুধুমাত্র কঠিন পদার্থের ধর্ম, কোনো তরল বা গ্যাসের ধর্ম কিন্তু নয়, এটা মাথায় রাখবে। আর একটা জিনিস বলে রাখি, অনেক সময় প্রশ্ন হয় যে একটি পদার্থের যদি আমরা দৈর্ঘ্য টেনে দ্বিগুণ করি বা তিনগুণ করি বা অর্ধেক করি বা কেটে অর্ধেক করে ফেললাম, তাহলে ইয়ং গুণাঙ্কের কি পরিবর্তন হবে? আসতে পারে কোশ্চেন। উত্তর হচ্ছে কোনো পরিবর্তন হবে না। কারণ হচ্ছে এটা শুধুমাত্র এর উপাদানের উপর নির্ভর করে, শুধুমাত্র উপাদানের উপর নির্ভর করে। তাই দৈর্ঘ্য ছোট হোক বা বড় হোক তার উপরে কিন্তু ইয়ং গুণাঙ্ক নির্ভর করে না। ক্লিয়ার? এবার আসছি আয়তন। আয়তন এটা কঠিন, তরল এবং গ্যাস প্রত্যেকটি পদার্থের কিন্তু আয়তন আছে, তাই তো? সুতরাং আয়তন বিকৃতি গুণাঙ্ক এটা কিন্তু কঠিনেরও যেমন একটি ধর্ম, তরল পদার্থেরও একটি ধর্ম, সেই সঙ্গে গ্যাসীয় পদার্থেরও কিন্তু একটি ধর্ম। এবারে আসছি রিজিডিটি মডিউলাস, দৃঢ়তা গুণাঙ্ক। দেখো আমরা কি বলেছি? আকৃতি মানে কৃন্তন পীড়ন বাই কৃন্তন বিকৃতি, অর্থাৎ আকারের যে পরিবর্তন, শুধুমাত্র আকারের পরিবর্তন। আকার শুধুমাত্র কঠিন পদার্থের হয়, তরল বা গ্যাসের কিন্তু আকার হয় না। তাই দৃঢ়তা গুণাঙ্ক এটাও কিন্তু কঠিনের ধর্ম, কোনো তরল বা গ্যাসের ধর্ম নয়।
শুধুমাত্র কঠিনের ধর্ম। আমরা এখানে আরেকটু আলোচনা করব। যেমন ধরো আমরা যদি একটি বস্তু নিলাম যেটা হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তু, যে বস্তুটা আমরা আগের ক্লাসটা, আমি আবার বলছি আগের ক্লাসটা তোমরা যারা দেখোনি তার আগের ক্লাসটা দেখে নেবে, সেখানে পূর্ণ দৃঢ় বস্তু কাকে বলে, আংশিক স্থিতিস্থাপক বস্তু কাকে বলে, এগুলোর সংজ্ঞাগুলো দেওয়া আছে, আমি আলোচনা করেছি। তো একটুখানি বলি যে ধরো বললো পূর্ণ দৃঢ় বস্তু, তার মানে হচ্ছে তাকে কোনোভাবেই তার বিকৃতি ঘটানো যায় না, অর্থাৎ বিকৃতিটা কি হয়, জিরো হয়। এখন ভালো ভালো করে বোঝো, যদি বলে একটা পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্কের মান কত হবে, তাহলে নিচে যে রাশিটা আছে পূর্ণ দৃঢ় বস্তুর, এটা হচ্ছে জিরো। যদি জিরো হয় তা সামথিং বাই জিরো করলে সেটা হয় অসীম, অর্থাৎ একটি পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্কের মান হবে অসীম বা ইনফিনিটি। একইভাবে আয়তন বিকৃতি গুণাঙ্ক বা দৃঢ়তা গুণাঙ্ক সবগুলোই কিন্তু অসীম হবে। কার ক্ষেত্রে? পূর্ণ দৃঢ় বস্তুর ক্ষেত্রে এই গুণাঙ্কগুলোর মান হচ্ছে অসীম হবে। আমি প্রত্যেকটা বিষয়ে খুব সিরিয়াসলি শোনো কথাগুলো, একদম ডিটেলস আলোচনা করে দিচ্ছি, ক্লাসটা করার পরে জাস্ট একবার বইটা পড়ে নেবে, এই চ্যাপ্টার টোটাল ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এবার আসছি এই আয়তন বিকৃতি গুণাঙ্ক নিয়ে। এই যে আয়তন বিকৃতি গুণাঙ্ক আমরা কে লিখেছি, এখন যদি আমরা 1/k করি এটাকে বলা হয় সংনমতা। এটাও একটা রাশি আছে, সংনমতা কাকে বলে? তখন বলবে আয়তন বিকৃতি গুণাঙ্কের অনন্যককে বলা হয় সংনমতা বা কম্প্রেসিবিলিটি। যেমন কঠিন পদার্থ, কঠিন পদার্থের আমরা যদি দেখি পূর্ণ দৃঢ় বস্তু, একটু আগেই দেখলাম যে তার আয়তন বিকৃতি গুণাঙ্ক হচ্ছে অসীম। তাহলে সামথিং বাই ইনফিনিটি যদি করো জিরো, অর্থাৎ কোনো কঠিন মানে পূর্ণ দৃঢ় বস্তুর সংনমতা শূন্য, কোনো রকম ভাবে তুমি তাকে কম্প্রেস করতে পারবে না, কম্প্রেসিবিলিটি জিরো। আসতে পারে বাক মডিউলাস, এটা তরল বা গ্যাস উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। সেক্ষেত্রে গ্যাসের সংনমতা কিন্তু সব থেকে বেশি, কারণ গ্যাসকে আমরা চাপ দিয়ে তার আয়তনকে সংকুচিত খুব তাড়াতাড়ি মানে খুব সহজে করতে পারি কম্পারেটিভলি তরল বা কঠিনের থেকে। ঠিক আছে, তো যাই হোক এই আলোচনাটুকু হলো। এবার আমরা একটা একটা করে এদের ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনগুলো দেখব। এই তিনটে রাশি আমার ডান দিকে আছে, এবার আমি একটা একটা করে আমি এইখানে আলোচনা করছি। প্রথমে আসছি ইয়ং গুণাঙ্ক নিয়ে। ঠিক আছে, ইয়ং গুণাঙ্ক ওয়াই মানে কি? ওয়াই মানে হচ্ছে পীড়ন বাই বিকৃতি, অর্থাৎ যদি গাণিতিক রাশিমালা দেখো তাহলে হবে এফ বাই এ বা এল বাই এল, এটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক। এখন এই যে এফ এর ভ্যালুটা, মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি এফ ইন্টু, এটাকে উল্টে দাও তাহলে উপরে ক্যাপিটাল এল চলে যাবে বাই এ ইন্টু স্মল এল চলে আসবে। তাহলে ওয়াই সমান হলো এফ ইন্টু ক্যাপিটাল এল বাই এ ইন্টু স্মল এল। এখন আমরা আর একটা একটু গুরুত্বপূর্ণ বিষয় এইখানে আলোচনা করছি। আমি জায়গাটাকে একটু শর্ট আছে, আমি এইখানে আলোচনা করে দিচ্ছি। এই গ্যাপের মধ্যে একটা ছবি আঁকছি, ভালো করে দেখো। মনে করো এখান থেকে একটি তার ঝোলানো আছে এবং এই তারের নিচে একটি ওয়েটকে ঝোলানো আছে যার ভর হচ্ছে এম। ভালো করে বোঝো, তাহলে এই যে একটা ভর যদি ঝোলাও তাহলে নিচের দিকে টান অনুভব করবে, এবং এর ফলে এই যে এখানে এফটাকে আমরা কি লিখবো? এমজি লিখবো। অর্থাৎ যদি কোনো বস্তুকে মানে কোনো একটি তারকে একটি ওয়েটের মাধ্যমে ঝুলিয়ে দেওয়া হয়, সেই ক্ষেত্রে এই বলের মানটা হবে এমজি। সুতরাং এখানে তোমরা লিখতে পারো, এফ এর জায়গায় লিখতে পারো এম জি এল বাই এ ইন্টু এল, তখন সূত্রটা হবে এইটা। ঠিক আছে, এইবারে এখানে আর একটা কথা তোমাদের বলে দিই, এটা স্মল এল। সেটা হচ্ছে এই যে ক্ষেত্রফলটা, তারের যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা কেমন হয়? বৃত্তাকার হয়। তারের ক্ষেত্রফলটা কেমন হয়? বৃত্তাকার হয়। তো একটা বৃত্তের যদি ব্যাসার্ধ যদি আর থাকে তাহলে তার ক্ষেত্রফলের সূত্র তো তোমরা নিশ্চয়ই জানো, পাই আর স্কোয়ার, এটা জানো। সুতরাং আমরা এইখানে কিন্তু যদি বসিয়ে দিই ইয়ং গুণাঙ্কের এইখানে, তাহলে ওয়াই সমান তুমি লিখতে পারো, কি লেখা যাবে? এম জি
এল বাই এ ইন্টু স্মল এল। আচ্ছা, এ তো আমি লিখবো না, এর জায়গায় আমি কি লিখবো? এর জায়গায় লিখবো পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার ইন্টু এল। অর্থাৎ এই ফর্মুলার মাধ্যমে কিন্তু অঙ্ক করতে হবে তোমাদেরকে। 1 মিনিট আমি একটু দেখে নিই নিচে সম্পূর্ণটা আসছে কিনা বোর্ডে। না, ঠিক আছে, আসছে। তাহলে এটা হচ্ছে ইয়ং গুণাঙ্কের ফর্মুলা। আমরা অন্য একটি ক্লাসে বেশ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমাদের যে ছায়ার প্রকাশনী যে বইটা রয়েছে সেখানে এক্সারসাইজে যে অঙ্কগুলো আছে বা এমসিকিউতে যে অঙ্কগুলো আছে সেইগুলো নিয়ে আমি আলোচনা করব অন্য একটি ক্লাসে। এখন আমি জাস্ট থিওরিটাকে একটু কমপ্লিট করে নিই, বা থিওরিটা কমপ্লিটের পরে দরকার হলে একটা দুটো অঙ্ক নিয়ে আলোচনা করে দেবো। ফর্মুলাগুলো একটু তোমরা নোট করে নিও, স্ক্রিনশট করে এই পেজটাকে তোমরা স্ক্রিনশট রাখতে পারো এবং পরের এটা খাতায় লিখে রাখতে পারো, ঠিক আছে? ওকে, আমি এটা মুছে দিচ্ছি। এবারে আমরা আয়তন বিকৃতি নিয়ে আসব। আচ্ছা, এবার আমরা এই সেকেন্ড যে রাশিটা আছে অর্থাৎ আয়তন বিকৃতি গুণাঙ্ক, এইটা নিয়ে আলোচনা করব। মনে করো এই কি, এটা হচ্ছে আয়তন পীড়ন, আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি, আয়তন বিকৃতি, ঠিক আছে? ওকে, এবার আমরা একটু বিষয়টা ডিটেলসে বোঝার চেষ্টা করি। মনে করো একটি বস্তু নেওয়া হলো যার আয়তন হচ্ছে ভি। এই বস্তুটার আয়তন কত? ভি। এবার একে মনে করো চারপাশ থেকে তুমি বল প্রয়োগ করেছো, করে এটাকে একটু দৈর্ঘ্য বড় করে দিয়েছো, বা কম্প্রেস করে ছোটও করা যায়, আমি বড়ই করলাম মনে করো। একই ব্যাপার, মানে আয়তনের চেঞ্জটা দরকার, সেটা বড়ই হোক বা ছোটই হোক। তো আমি ধরলাম যে এখন বর্তমান যে আয়তনটা হয়েছে সেটা হচ্ছে ভি প্লাস স্মল ভি। ভালো করে বোঝো। তাহলে এখানে পীড়নটা কত হবে? পীড়নটা হবে এফ বাই এ। এই ক্ষেত্রে বলে রাখি, এই পীড়নের মাত্রা বা একক যাই বলো, এটা কিন্তু চাপের মাত্রা বা এককের অনুরূপ, কারণ চাপ মানেও বল বাই ক্ষেত্রফল। আর এই ক্ষেত্রে আমরা কোনো জিনিসকে যখন সংকোচন বা প্রসারণ করি তখন আমরা চাপ প্রয়োগ করি, তাই আমরা পীড়ন শব্দটাকে এখানে চাপের মাধ্যমে প্রকাশ করব। অর্থাৎ এই জায়গাটাতে আমরা কিন্তু এইখানটায় আমরা পি লিখব। এই পীড়ন কথাটাকে আমরা চাপ দিয়ে বোঝাবো, কারণ চাপ মানেও বল বাই ক্ষেত্রফল, পীড়ন মানেও বল বাই ক্ষেত্রফল। ওকে, এবার এখানে বিকৃতি কত হবে? বিকৃতি হচ্ছে, দেখো এখানে টোটাল প্রাথমিক যে আয়তন ক্যাপিটাল ভি আর আয়তন বেড়েছে স্মল ভি, সুতরাং বিকৃতি মানে হচ্ছে স্মল ভি বাই ক্যাপিটাল ভি, এটা হচ্ছে বিকৃতি। তাহলে আমার এইখানে আমি কি লিখবো? এবার পীড়নটাকে আমরা পি দিয়ে বোঝাবো আর বিকৃতিটাকে আমরা স্মল ভি বাই ক্যাপিটাল ভি দিয়ে বোঝাবো। সুতরাং তুমি কি এর সমান লিখতে পারো পি ইন্টু ক্যাপিটাল ভি বাই স্মল ভি। অর্থাৎ এই ফর্মুলাটাও কিন্তু আমাদের কাজে লাগবে অঙ্ক করতে। যখন আয়তন পীড়ন আয়তন বিকৃতি সংক্রান্ত অঙ্ক আসবে তখন কিন্তু তোমাদের এই সূত্রটা কাজে আসবে। তো এই পর্যন্ত ক্লিয়ার হলো? চলো এবার আমরা চলে যাব এই দৃঢ়তা গুণাঙ্ক নিয়ে আলোচনা করব। তো এটা মুছে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবে, পরবর্তী ক্ষেত্রে টুকে নেবে বা ভিডিওটাকে পজ করে খাতা নিয়ে বসো, খাতা পেন নিয়ে ভিডিওটাকে পজ করেও টুকে নিতে পারো। এবারে আসছি দৃঢ়তা গুণাঙ্ক। দৃঢ়তা গুণাঙ্ক দৃঢ়তা গুণাঙ্ক কাকে বলে? দৃঢ়তা গুণাঙ্ক কাকে বলে? কোনো না দিচ্ছি না, এটা তো আমরা এন দিয়ে প্রকাশ করেছি, আর এটা মানে হচ্ছে কৃন্তন পীড়ন বাই কৃন্তন বিকৃতি। কৃন্তন পীড়ন বাই কৃন্তন বিকৃতি, মানে ইংলিশে টার্মটা কি হবে? শেয়ারিং স্ট্রেন বাই শেয়ারিং স্ট্রেস বিকৃতি। ঠিক আছে, চলো এবার আমরা একটু ছবি এঁকে বিষয়টা বোঝার চেষ্টা করি।
এইটা মনে করো একটি দেশলাই বাক্স দেখেছো নিশ্চয়ই। আমি দাঁড়াও 1 মিনিট, একটা জিনিস আমি ছবিটা তোমাকে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা যাই হোক, এখানে বাক্সটা নেই। ধরো এরকম দেশলাই বাক্স যেটা আছে, দেশলাই বাক্সের ওপরে তোমরা যদি ঠিক এইভাবে স্পর্শকীয়ভাবে ওপরের তলে স্পর্শকীয়ভাবে একটা বল প্রয়োগ করো, তাহলে দেখবে এটা এই নিচের তলটা ফিক্স থাকবে, ওপরের তলটা একটু হেলে যাবে, মানে ব্যাপারটা এইরকম হবে আর কি। এই ছবিটা মানে আমরা যখন এই কৃন্তন বিকৃতি আর কৃন্তন পীড়ন পড়েছি, তখন কিন্তু এই কথাটা বলা হয়েছিল যে আয়তনের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র আকৃতির পরিবর্তন হবে। শুধুমাত্র আকৃতির পরিবর্তন হবে, মানে এই দৈর্ঘ্যটা, অর্থাৎ আমি ডট ডট করে লিখছি, মানে এই যে লাইনটা ছিল এটা চেঞ্জ হয়ে এখানে চলে এসছে, আর এইটা চেঞ্জ হয়ে এখানে চলে এসছে। এই ক্ষেত্রে দেখো এই বেসটা কিন্তু কোনো চেঞ্জ হয়নি, বেসটা একই জায়গায় আছে, শুধুমাত্র উপরের সারফেসটা অর্থাৎ যেটা এ বিন্দু ছিল সেটা এ ড্যাশ পজিশনে গিয়েছে, আর যেটা বি বিন্দু ছিল সেটা বি ড্যাশ পজিশনে গেছে। এর ফলে এখানে আমরা যে বল এই স্পর্শকীয়ভাবে এফ বল প্রয়োগ করা হয়েছে, আর এখানে একটা কৌণিক সরণ হয়েছে, সেটা হচ্ছে থিটা, কৌণিক সরণ হয়েছে। এক্ষেত্রে আমরা এই যে এই থিটাটাই কিন্তু বিকৃতি, এখানে বিকৃতি কি এগুলো আমরা প্রথম ক্লাসটাতে আলোচনা করেছি। বিকৃতিটা হচ্ছে থিটা। থিটা মানে এই ক্ষেত্রে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব হচ্ছে এইটা, মানে এ ড্যাশ, এ ড্যাশ বাই এই দৈর্ঘ্যটা যদি এল লিখি তাহলে এল। এখন এই যে এ ড্যাশ এটাকে তুমি স্মল এল দিয়ে বোঝাতে পারো, যে যতটুকু সরলো এটাকে আমি স্মল এল দিয়ে বোঝাচ্ছি। তাহলে অ্যাকচুয়ালি বিকৃতি মানে ট্যান থিটা সমান আমরা লিখবো স্মল এল বাই ক্যাপিটাল এল। এখন আমি তো বিকৃতি লিখলাম থিটা, তাহলে ট্যান থিটা আবার কোথা থেকে হাজির হলো? এখানে তো ট্যান থিটাই আসবে, কিন্তু এই থিটাটা এতটাই ক্ষুদ্র যে ট্যান থিটা সমান, থিটা যদি ক্ষুদ্র হয় তাহলে ট্যান থিটা সমান থিটা লেখা যায়। সুতরাং বিকৃতিটা হচ্ছে থিটা, মানে স্মল এল বাই ক্যাপিটাল এল। আর পীড়ন কত? পীড়ন এখানে এফ বল প্রয়োগ করা হয়েছে, সুতরাং পীড়ন হচ্ছে এফ বাই এ, এটাই হচ্ছে পীড়ন। তাহলে দৃঢ়তা গুণাঙ্ক এন এর ভ্যালু কত লিখব? তাহলে দৃঢ়তা গুণাঙ্ক এন সমান লিখব পীড়ন হচ্ছে এফ বাই এ, বিকৃতি হলো থিটা, থিটার জায়গায় আমরা এই স্মল এল বাই ক্যাপিটাল এল এটা আমরা বসাতে পারি। তাহলে এটা হলো দৃঢ়তা গুণাঙ্কের রাশিমালা। ঠিক আছে, তো স্থিতিস্থাপক যে গুণাঙ্কগুলো আমরা পড়লাম, আশা করি এইটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার আমাদের নেক্সট যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে পয়সনের অনুপাত। ঠিক আছে, চলো এবার আমরা সেই পয়সনের অনুপাত নিয়ে আলোচনা করব। তাহলে এটা আমি মুছে দিচ্ছি, পয়সনের অনুপাত। পয়সনের অনুপাত কি? পয়সনের অনুপাত, পয়সনের অনুপাত, অনুপাত এইটা সংজ্ঞাটা পরে বলবো, বিষয়টাকে বোঝো। মনে করো এইরকম একটি পদার্থ রয়েছে, একটু ভালো করে ভেবে বলবে। যদি এইটাকে দুপাশ থেকে তুমি টানো তাহলে স্বাভাবিকভাবে বুঝতে পারছো এটা কি হবে, একটু লম্বা হয়ে যাবে, তাই না? একটুখানি লম্বা হয়ে যাবে, একটু লম্বা হয়ে গেল। পাশাপাশি আর একটা জিনিস কিন্তু ঘটলো, যদি লক্ষ্য করে দেখো, এটা কিন্তু আগের থেকে একটু সরু হয়েছে। অর্থাৎ দৈর্ঘ্য বরাবর যদি বিকৃতি ঘটানো যায়, মানে এটার দৈর্ঘ্য মনে করে এল ছিল, এখন হলো এল প্লাস এল। হ্যাঁ, এবার এর যে ডায়ামিটার বা ব্যাস এটা মনে করা ছিল ক্যাপিটাল ডি, এখন বর্তমানে ডায়ামিটারটা কমে গিয়েছে, কতটা হয়েছে? ডি মাইনাস স্মল ডি। অর্থাৎ আমরা যদি দৈর্ঘ্যের বিকৃতি করি, অর্থাৎ অনুদৈর্ঘ্য বরাবর বিকৃতি করি, তাহলে পার্শ্বের মানে পাশের দিকেও কিন্তু বিকৃতি ঘটে। অর্থাৎ যদি লম্বা মানে আমি বড় করি লম্বায়, তাহলে এটা সরু হয়ে যাবে।
এই যে দুটো বিকৃতি হচ্ছে, এই দুটো বিকৃতির অনুপাতকে বলা হয় পয়সনের অনুপাত। তাহলে দেখো পয়সনের অনুপাত কি, এটাকে আমরা সিগমা চিহ্ন দিয়ে প্রকাশ করি। এরকম একটা চিহ্ন যার নাম হচ্ছে সিগমা। এইটা মানে হচ্ছে পার্শ্বীয় বিকৃতি, পার্শ্বীয় বিকৃতি বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, অনুদৈর্ঘ্য বিকৃতি। এই দুটোর অনুপাত, অর্থাৎ ইংরেজিতে বললে ল্যাটারাল স্ট্রেন বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন, ল্যাটারাল স্ট্রেন বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন, এই দুটোর অনুপাতকে বলা হচ্ছে পয়সনের অনুপাত। খুব সিম্পল সংজ্ঞাটা দেখো, পার্শ্বীয় বিকৃতি আর অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে বলা হচ্ছে পয়সনের অনুপাত। এখন এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে, প্রথমত সংজ্ঞাটা আসে, সেকেন্ড হচ্ছে যদি বলে এর একক কি, ভালো করে দেখো, উপরে একটা বিকৃতি নিচে একটাতে বিকৃতি, তো বিকৃতিতে এমনিতেই একক নেই, তাহলে তার উপর আবার দুটো বিকৃতির অনুপাত, যদি একক থাকতো তাহলে দুটো একই জাতীয় রাশির অনুপাত হলে তার একক থাকে না। সুতরাং পয়সনের অনুপাতের কোনো একক নেই, অর্থাৎ ইউনিটলেস, ডাইমেনশন মানে মাত্রাহীন, ডাইমেনশন লেস। তাহলে পয়সনের অনুপাত একটি এককহীন মাত্রাহীন রাশি। এখানে আরও একটা প্রশ্ন হয়, সেটা কি, বলা হয় যে পয়সনের অনুপাতকে আমরা কেন স্থিতিস্থাপক গুণাঙ্ক বলি না। স্থিতিস্থাপক গুণাঙ্ক তো এই যে তিনটে আমি এখনো মুছি নাই, এই একটাই কারণেই যে এটাকে বোঝানোর জন্য। এই যে তিনটে ওয়াই, কে এবং এন, এই তিনটে হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। কাকে বলে, ভালো করে লক্ষ্য করে দেখো, পীড়ন আর বিকৃতির অনুপাত, তিনটে ক্ষেত্রেই কিন্তু আছে পীড়ন এবং বিকৃতির অনুপাত, অর্থাৎ পীড়ন এবং বিকৃতির অনুপাতকে বলা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। ওকে, তাহলে এইখানে দেখো তো, এখানে কি এরা স্থিতিস্থাপক গুণাঙ্ক আমি বলতে পারি সিগমাকে? নয়। কারণ কি, দুটো বিকৃতির অনুপাতকে কখনো স্থিতিস্থাপক গুণাঙ্ক বলা যায় না। তাহলে অ্যান্সারটা কি বলবে, বলবে স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে পীড়ন এবং বিকৃতির অনুপাত, কিন্তু পয়সনের অনুপাত দুটো বিকৃতির অনুপাতকে বোঝায়, তাই এটাকে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক বলবো না। বোঝা গেল? চলো এবার এই পয়সনের অনুপাতের একটা সীমা আছে, মানে আচ্ছা এর যদি ম্যাথামেটিক্যাল ফর্ম দেখি তাহলে কি হবে, এখানে দেখো পার্শ্বীয় বিকৃতি হচ্ছে স্মল ডি বাই ক্যাপিটাল ডি, আর এটা স্মল এল বাই ক্যাপিটাল এল, অর্থাৎ হবে এটা ক্যাপিটাল এল ইন্টু স্মল ডি আর ক্যাপিটাল স্মল এল ইন্টু ক্যাপিটাল ডি, এইটাই হচ্ছে সিগমা বা পয়সনের অনুপাত। এখন এর একটা ভ্যালু আছে, সিগমার একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটা কত, এইটাকে আমরা দুভাবে লিখবো। একটা হচ্ছে থিওরিটিক্যাল, মানে আমরা থিওরির মাধ্যমে দেখাবো যে এই ভ্যালুটা এতটা হয়, আর প্র্যাকটিক্যাল একটা ভ্যালু আছে। তো প্রথমে আমি লিখি থিওরিটিক্যাল ভ্যালু, মানে যেটাকে আমরা বাংলায় বলছি তাত্ত্বিক মান। এইটা হচ্ছে মাইনাস হাফের থেকে বড় অ্যান্ড প্লাস হাফের থেকে ছোট, এটা হচ্ছে থিওরিটিক্যাল ভ্যালু। প্র্যাকটিক্যাল ভ্যালু মানে ব্যবহারিক ক্ষেত্রে যে ভ্যালু, সেটা হচ্ছে ব্যবহারিক ক্ষেত্রে মাইনাস হয় না, সিগমার মানটা কি হবে, 0 থেকে বড় অ্যান্ড প্লাস হাফ থেকে ছোট, অর্থাৎ 0 থেকে হাফের মধ্যে হয়। এটা হচ্ছে সিগমার প্র্যাকটিক্যাল ভ্যালু। এটা কিন্তু শর্ট কোশ্চেনে তোমাদের পরীক্ষায় আসে। তাহলে এই পর্যন্ত যে আলোচনা হলো সেটুকু আশা করি তোমাদের প্রত্যেকের কাছে ক্লিয়ার আছে। আমি আর একটা টপিক আজকের ক্লাসে আলোচনা করব, তাহলে আমাদের এই চ্যাপ্টারের মূল বিষয় শেষ হবে। তারপরে যে আরেকটুখানি বাকি থাকবে সেটা হচ্ছে স্প্রিং সংক্রান্ত আলোচনা। স্প্রিং নিয়ে আলোচনাটা পরের ক্লাসে করব। তো আরেকটা আলোচনা যেটা করব সেটা হচ্ছে একটি প্রমাণ তোমাদের পরীক্ষায় আসে, সেই প্রমাণটা আমরা করব। ওকে, এইবারে আমরা যেটা করব, এটা একটা প্রমাণ তোমাদের পরীক্ষায় আসে,
প্রমাণ করো একক আয়তনে সঞ্চিত স্থিতিস্থাপক স্থিতিশক্তি সমান হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। এই প্রমাণটা দুইভাবে করা আছে, একটা হচ্ছে কোলন বিদ্যার সাহায্যে আর একটা সাধারণভাবে। তো যেহেতু তোমরা এখনো কোলন বিদ্যাটা শেখোনি, তাই আমি সাধারণভাবে যেটা আছে সেইভাবে ক্যালকুলেশনটা করব। নেক্সট টাইম যখন কোলন বিদ্যা তোমরা শিখে যাবে, তো তোমরা তখন নিজেরাই কিন্তু ক্যালকুলেশনটা ওইভাবে করতে পারবে। যদি অসুবিধা হয়, তোমরা এই ভিডিওটা যারা দেখছো, অসুবিধা হলে কমেন্ট করে লিখে দিও, আমি কোলন বিদ্যার সাহায্যে প্রমাণটাও করে দেবো। ওকে, দেখো খুব সহজ একটা প্রমাণ। মনে করো বিকে গেল, মনে করো একটি তার আছে এখানে। আচ্ছা, তারটার আমি স্টেপ বাই স্টেপ আমি করছি, তাহলে বুঝতে সুবিধা হবে। এর লেন্থটা মনে করো এল, এর লেন্থটা কত? এল। এল দৈর্ঘ্যের একটি তার আছে। আমি লিখছি না, আমি মুখে মুখে বলে দিচ্ছি কথাগুলো, এগুলো একটুখানি লিখে নেবে যে তারের প্রাথমিক যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে এল। আচ্ছা, এরপরে এই তারটার দৈর্ঘ্যটা বেড়ে গেল। কেন বেড়ে গেল? তার কারণ হচ্ছে প্রথমে দেখো এখানে কোনো বল প্রয়োগ করা হয়নি, অর্থাৎ এফ সমান 0। আর পরে আমি এখানে একটা ওজন ঝুলিয়েছি, একটা ভর ঝোলানো হয়েছে, তার মানে এখানে একটা ওজন কাজ করছে। এখানে যে ওজনটা কাজ করছে সেটা হচ্ছে mg। তার ফলে এই যে দৈর্ঘ্যটা, এখন দৈর্ঘ্যটা বেড়ে গিয়ে হয়েছে, আগে তো এল ছিল তার সঙ্গে স্মল এল পরিমাণে বেড়ে গেল, অর্থাৎ এখন যে দৈর্ঘ্যটা হবে সেটা হচ্ছে ক্যাপিটাল এল এস প্লাস স্মল এল। তার মানে দৈর্ঘ্য বেড়েছে এইটা, তাই তো? এখন যখন কোনো জিনিসকে টেনে বড় করা হয়, ঠিক আছে, বা একটা স্প্রিং মনে করো, স্প্রিংকে তুমি যখন টেনে বড় করবে, তো তার মধ্যে কিন্তু একটা শক্তি সঞ্চিত থাকে। স্প্রিংটাকে ছেড়ে দিলে সেই শক্তিটা রিলিজ হয়ে যায়। যেমন রিভলভার থেকে গুলি বের হয়, বা ধনুকের ছিলা টেনে ছিঁড়ে দিলে বেরিয়ে যায়, গুলটি টেনে ছেড়ে দিলে বেরিয়ে যায় গুলিটা প্রচণ্ড স্পিডে। এইগুলো কিন্তু এই স্থিতিস্থাপক সঞ্চিত স্থিতিস্থাপক স্মৃতিশক্তি উদাহরণ। তো স্বাভাবিকভাবে দৈর্ঘ্যটা যখন বেড়েছে, তাহলে এই দৈর্ঘ্য বাড়ার জন্য যে পরিমাণ কার্য করা হয়েছে, বেশি কনসেপ্টটা দেখো, যে পরিমাণ কার্য করা হয়েছে সেই কার্যটাই কিন্তু শক্তি হিসাবে সঞ্চিত থাকবে। তাহলে আমাদের এখন আমাদের কার্যটা কি হবে? আমাদের কার্যটা হবে হচ্ছে এইখানকার কার্যটাকে ক্যালকুলেশন করা। তোমরা ক্লাস 9-এ পড়েছো যে কার্য মানে হচ্ছে গড় বল ইন্টু সরণ, গড় বল ইন্টু সরণ, এটা তো আমরা জানি। তো সেইভাবেই কিন্তু আমরা করব, এখানে নতুন কিছুই নয়। দেখো প্রথমে আমরা বের করব কার্য। কার্য মানে কি? কার্য মানে হচ্ছে গড় বল ইন্টু সরণ। ভিডিও তোমরা স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে? এখন কথা হচ্ছে এখানে গড় বল কত? প্রথমে বল কত? 0। তারপরে বল কত? এফ। এফের একটা ভ্যালু আছে, আমি বসাচ্ছি না, এফ। তাকে যদি 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটাই হবে গড় বল, মানে হচ্ছে এফ বাই 2। তাহলে গড় বল কত? গড় বল হচ্ছে এফ বাই 2। সরণ কতটা হয়েছে? সরণ হয়েছে দেখো, ছিল কত? এল ছিল, তাহলে এইটুকু বেড়ে গেল, অর্থাৎ স্মল এল পরিমাণে সরণ হয়েছে। তাহলে সরণ হবে স্মল এল, অর্থাৎ টোটাল কার্য ডাব্লু মানে হচ্ছে এফ বাই 2 ইন্টু স্মল এল। এবারে আমরা জানি, আমরা এই কথাটা জানি মানে একটু আগে আমরা কিন্তু লিখেছি, তাই আমরা জানি বলে লিখছি। কি জানি আমরা? আমরা জানি যে ইয়ং গুণাঙ্ক ওয়াই সমান কি ছিল? পীড়ন বাই বিকৃতি, অর্থাৎ এফ বাই এ এল বাই এল। এটা নিশ্চয়ই পড়েছ। এখানে এফ এর একটা ভ্যালু আমরা এখান থেকে বের করব, এটা গুণ করে দাও, এইভাবে গুণ করে দাও, তাহলে কি হবে? ওয়াই ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। আচ্ছা, এফ বাই এ ছিল, তাই তো? এবার এটাকে যদি গুণ করে দিই এখানে, তাহলে কি হবে? তাহলে এখানে একটা এ গুণ হয়ে যাবে, অর্থাৎ আমরা এফ এর ভ্যালুটা, এই যে দেখতে পাচ্ছ, এই ভ্যালুটা এখানে বসিয়ে দেবো। হ্যাঁ, তাহলে এই রাশিটা আমরা এইবার কি লিখতে পারি? ডাব্লু সমান লিখতে পারি, এফ এর ভ্যালুটা বসিয়ে দাও, ওয়াই ইন্টু স্মল এল ইন্টু ক্যাপিটাল ই
বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল এল বাই 2। এইটা আসলো। এখানে এল আর এল গুণ যদি করে দাও তাহলে এটা হবে ওয়াই ইন্টু এল স্কোয়ার এ বাই 2 ইন্টু এল। ঠিক আছে, এই পর্যন্ত কিন্তু আমরা পেলাম। এই যে কার্যটা হলো, এই কার্যটাই এই তারের মধ্যে স্থিতিস্থাপক স্থিতিশক্তি রূপে সঞ্চিত হবে। কি বললাম বুঝতে পেরেছ? এই যে কার্যটা করলাম এটাই হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি রূপে সঞ্চিত হবে। কিন্তু আমাদের তো প্রমাণ করতে বলেছে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, আমরা কিন্তু এখনো সেই জায়গায় আসিনি, তাহলে আমাদের যেতে হবে সেখানে। চলো, এখানে বলেছে একক আয়তনে শক্তি, এটা কিন্তু মোট শক্তি বের করেছি। তাহলে একক আয়তনে যখন বলবে তখন আমাদের কি করতে হবে, আয়তন দিয়ে ভাগ করতে হবে। এখন এই তারের আয়তনটা কত হবে, এই যে তারটা তুমি নিয়েছো এর আয়তনটা কত হবে, এর আয়তন হবে, এর দৈর্ঘ্য যদি এল হয় আর প্রস্থচ্ছেদ যদি এ হয় তাহলে আয়তনটা হবে এল ইন্টু এ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, এটা হচ্ছে আয়তন হয়, এটা তোমরা জানো। তাহলে আমরা কি করব, এখানে লিখব একক আয়তনে সঞ্চিত স্থিতিশক্তি কত হবে, টোটাল শক্তি হচ্ছে, এটাকে আমরা ইউ লিখছি, ক্যাপিটাল ইউ, টোটাল হচ্ছে ইউ, তাকে ভাগ করছি আয়তন দিয়ে। ঠিক আছে, তাহলে লেখো ওয়াই ইন্টু এল স্কোয়ার এ বাই 2 ইন্টু এল, আর নিচে এই এল দিয়ে ভাগ করো, এল ইন্টু এ দিয়ে ভাগ করো, এ আর এ কেটে গেল। তাহলে এখানে থাকলো কি হাফ ইন্টু ওয়াই ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল স্কোয়ার, উপরে স্মল এল স্কোয়ার, এটা হলো। ঠিক আছে, আচ্ছা এখানে এফ এর ভ্যালুটা আমরা বসালাম কত, এইটা বসিয়ে দিলাম, আয়তন যখন এল দিয়ে ভাগ করলাম এটা কেটে গেল। ওকে, চলো তাহলে আমরা আলটিমেট এইটা পেলাম। এখনো কিন্তু আমরা হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি পাইনি, এটাকে একটু সাজিয়ে লিখতে হবে। হাফ ইন্টু এই রাশিটাকে আমি এইভাবে লিখছি ওয়াই ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল, আর এখানে দেখো এল স্কোয়ার আছে, তাহলে এখানে একটা এল লিখেছি, আর একটা এল তো উপরে বাকি আছে, নিচে এল স্কোয়ার ছিল, এখানে একটা এল বাকি আছে। এইবারে দেখো হয়ে গেছে হাফ ইন্টু, এইটা হচ্ছে পীড়ন, তুমি একটুখানি এইখানে একটু খেয়াল করো, এই রাশিটা একটু খেয়াল করো, এখান থেকে দেখো এই যে এফ বাই এ এটাই তো পীড়ন, এই এফ বাই এটা তো পীড়ন, তাহলে এখানে গুণ করে দাও, কি হবে ওয়াই ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল, দেখো এটার সাথে এটা গুণ করে দাও, ওয়াই স্মল এল বাই ক্যাপিটাল, এটা তো পীড়ন, এই দেখো ওয়াই স্মল এল বাই ক্যাপিটাল এল পীড়ন হলো, আর স্মল এল বাই ক্যাপিটাল এল এটা হচ্ছে বিকৃতি। সুতরাং আমরা আমাদের কাঙ্ক্ষিত রাশিটা পেয়ে গেছি, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। খুব কঠিন লাগলো কি? নিশ্চয়ই নয়। অর্থাৎ স্থিতিস্থাপক স্থিতিশক্তি একক আয়তনে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। আশা করি তোমাদের কাছে এই জিনিসটাও ক্লিয়ার হয়েছে। এখন যেটা বাকি থাকলো সেটা হচ্ছে স্প্রিং সংক্রান্ত কিছু ক্যালকুলেশন আছে, মানে স্প্রিংয়ের যখন শ্রেণী সমবায় বা সমান্তরাল সমবায়ের তুল্য স্প্রিং বল ধ্রুবক কি, বল ধ্রুবকের এই তুল্যতা, এইগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব। তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটা যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর কিছু বলার নেই, পরের ভিডিওতে দেখা হবে। ঠিক আছে, আর এই সংক্রান্ত থিওরিগুলো করলাম, অবশ্যই আমি এইগুলোর ওপরে একটা অঙ্কের ভিডিও করে দেবো। ঠিক আছে।